চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের কাছ থেকে ছেলের ঘটনাটা কালেক্ট আজকে থেকে ১৫ বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আরকি ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম এবং নামার বাজার নামে একটা বাজার আছে সেখান থেকে তাদের গ্রামের বাড়ি হচ্ছে ভাটেরখিল সীতাকুণ্ড থানাতে পড়েছে আরকি। তো উনি মানে ওই ভাইয়াটা আরকি একটা গার্মেন্টস এ চাকরি করতো চিটাগং শহরে একটা গার্মেন্টস এ চাকরি করতো। তো উনি থাকতোই শহরে। আর উনার বাবাও উনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে ১৫ বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথে কাছে মোবাইলের তখন দাম অনেক বেশি ছিল। সেজন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কনট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখানো তুমি আসো এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিনের মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল ৫-৭ দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না। সেজন্য তিনি প্ল্যান করে এরকমভাবে একটা প্ল্যান করে ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো এবং যথারীতি উনি আ চিটাগং থেকে সীতাকুণ্ড আসেন আরকি। বাস দিয়ে সেদিন নামতে রাত ১টা বেজে যায়। ঘটনাটা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো উনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম। ওয়েট করতে রাত ১টার বেশি বেজে যায়। ঘড়িতে দেখি রাত ১টার বেশি বাজে। এবং চারিপাশটা তেমন অন্ধকার না। কিছু আলো আছে। উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের চাঁদের আলো সবকিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে এট লিস্ট ৩ থেকে ৪ কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিং এও আছে, তো আমার ব্যাগ-ট্যাগ লাগেজ শপিং-টপিং করা। এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোন ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নরমালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো পাওয়া যায় কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ওই ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া। বসা যায় আরকি। একটু নিচু ভ্যান, উঠে বসা যায়। একসাথে ২ টা রো ওই লেগুনার মতো। ২ টা রো এবং ওখানে এট লিস্ট ৩ জন করে বসতে পারে। ৩-৪ জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে। সামনে আসে এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার? এই ভ্যানটা আমার দিকে কেন আসছে? এবং ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে এসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না। আমি এত ভয়ের মানুষ না। আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হইছে? কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাবো। কিন্তু এর সাথে আমি যাবো না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আরকি। লোকটা আমাকে জিজ্ঞেস করে যে, "আপনি কোথায় যাবেন? চলেন আপনাকে আগাই দেই।" তো উনি বলে যে, "না আমি আপনার সাথে যাবো না। আর আপনার সাথে এটা কি? আপনার সাথে তো দেখি লাশ।" বলে যে, "ভয় পাইয়েন না। এটা কোনো কিছু না। আপনি উঠেন না। আপনি কোথায় যাবেন? আমিও তো একা। আপনাকে নামাই দিব। ভাড়া যা আছে তাই দিয়েন। আপনি কই যাবেন বলেন তো?" বলে যে, "আমি ভাটেরখিল যাবো।" বলে যে, "ভাটিরখিল তো আমিও যাইতেছি। চলেন আপনাকে আমি নিয়ে যাবো।" তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো ভ্যানের মধ্যে উঠলো। উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা। মানে কারো না কারো ব্যাগ। মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন সাথে মানে ভ্যানে উঠলো। ভ্যানে উঠার পরে উনার লাগেজও উঠালো। উঠানোর পরে বলে চলেন। তো চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা ওই ভাটেরখিল গ্রামটা এখানে মানুষজন তার পরিচিত। এলাকার লোকজন তার পরিচিত। এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে ২ টা রাস্তা পড়ে। একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা। ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে, "কি ব্যাপার? তো এই লাশ কোথার থেকে পাইলা?" ওই যে, "এই লাশটা আমাকে থানার থেকে দিছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না? এই ব্যাগের মধ্যে
লাশের পরিচয়, অ্যাড্রেস ঠিকানা আছে, আমি এটা পৌঁছায় দিব। বলে যে কোথায় পৌঁছায় দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু যাতে তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কেউ যদি হেঁটেও যায় ওই মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে ১টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। তো এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছায় দিব। এখন কথা হচ্ছে যে আম আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধইরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতেই আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না। কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর ৩ নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন উনি, "এই আপনি কি কিছু দেখলেন? খেয়াল করছেন?" বলে যে, "আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান। এগুলো কিছু খেয়াল করেন না। যাই দেখেন।" আরেকটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে, "আচ্ছা ভাই কাহিনী কি?" উনি চিন্তা করে মনে, মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ। অ্যাড্রেস থাকলে তো থানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কনট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? সে কে? তো উনাকে জিজ্ঞেস করলাম, "আপনি কি থানার কেউ নাকি?" বললেন, "না, না আমি থানার কেউ না।" বললে, "তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন?" বলে, "ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই।" এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকায় দিয়ে দেখে তার পিছনে ৪ জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী, ভারী লাগছিল, যে উনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা উনার টানতে খুব কষ্ট ছিল। আপনি রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্শাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে ৪ জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা ৪ জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন উনাকে পালাতে হবে। উনি ভ্যান থেকে এক লাফে উনার লাগেজ-টাগেজ রেখে অনেক দূরে, মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে, পড়তে পালিয়ে যায়। ১ম এ সূরা ইখলাস, ১ম এ এরপরে সূরা নাস এবং এরপরে সূরা ফালাক পড়তে, পড়তে জোরে, জোরে পড়তে, পড়তে খুব জোরে, জোরে পড়তে, পড়তে পিছনে চলে যায়। মানে উনাকে কেউ অ্যাটাক করছে না। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যেয়ে থামে। ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই ৪ জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছামত মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করব। যাই হোক। উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে। এবং খুব জোরে, জোরে মারছে এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক ৭ পাঁচ চিন্তা করে উনি সামনে আগায় গেলেন। আগায় গেলেন ঠিকই। উনি উনার আগানো দেখে ওই ৪ জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন উনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি এই গ্রামের ছেলে। কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে। ওই ৪ জন মহিলাও নাই
এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে, অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে, দৌড়াতে, দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যেয়ে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে। অনেক মানে ফজরের আগ ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না। কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার সবাইকে তিনি চেনেন। কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে, ভাই আমি কোথায় আছি? বলে, এটা তো নোয়াখালী। আপনি এনে কি করেন? বলে যে, ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। যে ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব। ওনাকে তারা রাখে। মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওইদিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে, আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি, আমি ১ম এ বুঝতে পারছিলাম না। পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল। একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময়ে ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা-মার সাথে দেখা করে আর কোনো দেরি করে নাই। সাথে, সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে, আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা? তো লোকজন বলে, ভাই আমি তো কিছু বলতে পারবো না। তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আরকি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে, কি ব্যাপার, এরকম লাশই গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি, না রে ভাই, গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলাকাটা লাশ আসছিল। সেটা ৪-৫ দিন আগে ৪ জন মহিলা রিসিভ করে নিয়ে যায়। ৪ জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়েই রিসিভ করে আরকি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দেই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময়ে তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। বলে যে, আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে। কিন্তু পুরা ডিটেইলস এ কাউকে শেয়ার করেন না তিনি। পরবর্তী সময়ে বিয়ে-শাদী হয়। বিয়ে-শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান। এই ঘটনার ব্যাপারে জানার জন্য যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা? তখন হুজুরকে জিজ্ঞেস করে যে, আমি ঐদিন রাতে যা দেখেছিলাম তার আলোচনা বা সেটা দেখে আপনি কি আপনার রায় দেন, বা আপনার কি মনে হয়? আমি কি মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল। বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর। তো উনি এরকম হুজুরকে দেখান যে উনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি উনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা। পরে হুজুর বলে, আসলে আপনি চিন্তা করেন না, এসব জিনিসগুলো চলে যাবে। আপনি পানিটা খেয়েন, আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি, আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা ৪ জন জিন, আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল। আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আরকি। আসর করেছিল জিনরা। পরবর্তী সময়ে রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায়, এবং ভ্যানওয়ালাকে দেখতে পায়। কিন্তু ভ্যানওয়ালাকে নরমাল অবস্থায় পায় না, পাগল অবস্থায় পায়। উনাকে রাস্তায় দেখতে মানে উনার এলাকায় কিন্তু ওই ভ্যানওয়ালাকে দেখতে পায়। দেখেছিল। কিন্তু পাগল অবস্থায়। এটা ছিল রাসেল ভাই 2nd ঘটনা।